প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব জৈন দর্শন এবং জৈন দর্শনের জ্ঞানবিদ্যা সম্পর্কে। তোমরা যারা একাদশ শ্রেণীতে উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়টিকে নিয়েছ বা দর্শন নিয়ে স্নাতক স্তরেও পড়ছো, স্নাতকোত্তরেও পড়ছো, তারা জানো যে জৈন দর্শনের জ্ঞানবিদ্যা সম্পর্কিত আলোচনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা করবার আগে আমাদের জৈন দর্শন সম্পর্কে প্রারম্ভিক কিছু কথা জেনে নেওয়া দরকার, এবং তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে জৈনদের জ্ঞানতত্ত্ব কীভাবে তাদের দার্শনিক বক্তব্য থেকে অনুসৃত হয়েছে। জৈন দর্শন 24 জন তীর্থঙ্করের বাণীর ওপর ভিত্তি করে গঠিত দ্বৈতবাদী এবং নরমপন্থী নাস্তিক দর্শন। ঋষভদেব হলেন সর্বপ্রথম এবং বর্ধমান মহাবীর হলেন সর্বশেষ তীর্থঙ্কর। জৈন কথাটির উৎপত্তি হয়েছে জিন শব্দ থেকে, যার অর্থ হলো জয়ী। তীর্থঙ্কররা রাগ, দেশ প্রভৃতি সকল প্রকার কামনা বাসনা জয় করে মোক্ষ বা মুক্তি লাভ করেছেন বলে তাদের জিন বলা হয়েছে। বৌদ্ধদের মতো জৈনরাও নাস্তিক এবং অধ্যাত্মবাদী। বৌদ্ধদের মতো তারাও বেদ বিরোধী, জগৎ এবং জীবন সম্পর্কে দুঃখবাদী এবং ঈশ্বরে অবিশ্বাসী। কিন্তু জৈনরা জড় ও আত্মার নিত্য সত্তায় বিশ্বাসী। বৌদ্ধরা সমস্ত কিছুকেই সেখানে অনিত্য ও ক্ষণিক বলেছেন। জৈনদের মধ্যে শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুটি সম্প্রদায় আমরা লক্ষ্য করি। মহাবীরের মতের সমর্থকরা সব কিছু, এমনকি পরিধেয় বস্ত্র পর্যন্ত ত্যাগ করার পক্ষপাতী ছিলেন। এরাই ছিলেন দিগম্বর নামে পরিচিত। অন্যদিকে পার্শ্বনাথের অনুগামীরা বস্ত্র পরিধানের প্রয়োজনীয়তাকে স্বীকার করেছিলেন। এদের বলা হয় শ্বেতাম্বর। দিগম্বরদের মতে সম্পূর্ণ সিদ্ধ পুরুষ বা তীর্থঙ্কররা খাদ্য ছাড়াই জীবনযাপন করেন। সম্পত্তি থাকলে বা বস্ত্র পরিধান করলে কোনো সন্ন্যাসী মুক্তি লাভ করতে পারে না বলে তারা মনে করেছেন। তারা তীর্থঙ্করকে নগ্ন, বস্ত্রহীন বলে চিত্রিত করেছেন এবং মহাবীরকে বিবাহিত বলে তারা উল্লেখ করেছে। সাধারণত জৈন মতবাদ মানুষের স্মৃতিতেই রক্ষিত হতো, কিন্তু জৈন শাস্ত্রগুলির জ্ঞান পরবর্তীতে ক্রমশ ক্ষীণতর আকার ধারণ করছিল, এবং সেই কারণেই পরবর্তীকালে জৈনদের বক্তব্যগুলি অনুশাসনের আকারে লিপিবদ্ধ করা শুরু হয়েছিল। জৈন অনুশাসনের অন্তর্গত নয়, অথচ দার্শনিক দিক থেকে গুরুত্বপূর্ণ শ্বেতাম্বরদের কিছু গ্রন্থ হল উমাস্বাতীর তত্ত্বার্থাধিগম সূত্র, সিদ্ধসেন দিবাকরের ন্যায়াবতার, হরিভদ্রসূরির ষড়দর্শন সমুচ্চয় প্রভৃতি। অন্যদিকে দিগম্বরদের প্রধান কয়েকটি দার্শনিক গ্রন্থ হল কুণ্ডকুণ্ডাচার্যের 50টি কায়সার, বিদ্যানন্দের জৈন শ্লোক বার্তিক, গুণভদ্রের আত্মানুশাসন, নেমিচন্দ্রের দ্রব্য সংগ্রহ, মল্লী সেনের স্যাদ মঞ্জুরি প্রভৃতি। নিরীশ্বরবাদী জৈন দর্শন শাশ্বত আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন এবং চৈতন্যকে আত্মার স্বাভাবিক গুণ বলে উল্লেখ করেছেন। তাদের মতে চৈতন্য ও জ্ঞান হল সমার্থক। তারা সর্বজ্ঞতাকেও আত্মার স্বাভাবিক গুণ বলে মনে করেন। জৈনদের মতে জ্ঞেয় বস্তুর যথার্থ ধারণাই হল যথার্থ জ্ঞান, আর যথার্থ জ্ঞান সন্দেহের ঊর্ধ্বে। এই জ্ঞান মানুষের উদ্দেশ্য সাধন করে। জৈন দার্শনিক মাণিক্য নন্দী পূর্বে অজ্ঞাত কোনো জ্ঞানের ও বস্তুর সবিকল্পক অবগতিকে বৈধ জ্ঞান বলেছেন। জৈন দার্শনিকদের মতে বৈধ জ্ঞান হল সবিকল্পক। জৈন দার্শনিক বাদীদেব সুরীর মতে বৈধ জ্ঞানের বাস্তব উপযোগিতাও রয়েছে, কারণ এই জ্ঞান জ্ঞাতার অজ্ঞতা নিবারণ করে এবং জ্ঞাতাকে মন্দ বর্জন এবং ভালো নির্বাচন করতে পরিচালিত করে থাকে। জৈন দর্শনে বৈধ জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রত্যক্ষ বা সাক্ষাৎ জ্ঞান এবং দ্বিতীয় হচ্ছে পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান প্রমাণের দ্বারা সাধিত হয়,
অন্যদিকে পরোক্ষ জ্ঞানের জন্য আবার 5টি প্রমাণ রয়েছে। সেই প্রমাণগুলি হলো স্মৃতি, প্রত্যভিজ্ঞা, তর্ক বা আরোহ, অনুমান বা অবরোহ এবং শব্দ বা আগম। এইভাবে বলা যায় যে জৈন দর্শনে মোট 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে। প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষের সংজ্ঞা দিতে গিয়ে যে জৈন দার্শনিকেরা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য মীমাংসা, বেদান্ত, সাংখ্য, যোগ এবং বৈশেষিক দর্শনের যে বক্তব্য প্রত্যক্ষ বিষয়ে, সেই বক্তব্যের সদৃশ্য বা অনুরূপ। কিন্তু জৈনরা একটি বিষয়ে তারা স্বতন্ত্র বক্তব্য রেখেছেন। তাদের মতে প্রত্যক্ষের জন্য ইন্দ্রিয় আবশ্যিক নয়, কিন্তু অন্যান্য দর্শনের বক্তব্য অনুসারে ইন্দ্রিয় ছাড়া প্রত্যক্ষ অসম্ভব। জৈন দর্শনে 2 প্রকার প্রত্যক্ষ স্বীকার করা হয়েছে। প্রথম হচ্ছে অভিজ্ঞতামূলক বা সমব্যবহারিক, এবং দ্বিতীয় হলো অতীন্দ্রিয় বা পারমার্থিক। জৈন মত অনুসারে অভিজ্ঞতামূলক প্রত্যক্ষ বিরোধিতা বর্জিত। কাম্য বস্তুকে লাভ করার এবং অকাম্য বস্তুকে বর্জন করার পথে এটি সহায়ক হয়। অভিজ্ঞতামূলক প্রত্যক্ষ আবার ইন্দ্রিয়জাত এবং অইন্দ্রিয়জাত, এই 2 ভাগে বিভক্ত। বাহ্য ইন্দ্রিয়ের ওপর বাহ্য বস্তুর উদ্দীপনা সৃষ্টির ফলে ইন্দ্রিয়জাত প্রত্যক্ষ হয়ে থাকে। বাহ্য বস্তুর সংবেদনযোগ্য গুণগুলি এই প্রত্যক্ষে উপলব্ধি করা যায়। অন্যদিকে অইন্দ্রিয়জাত প্রত্যক্ষ মানসিক এবং এতে মনের মাধ্যমে আনন্দ, বেদনা, ইচ্ছা, অনুভূতির প্রভৃতির উপলব্ধি জন্মায়। জৈন স্বীকৃত অতীন্দ্রিয় বা পারমার্থিক প্রত্যক্ষ ইন্দ্রিয় নিরপেক্ষ। কর্মবন্ধনের মুক্তি হলে আত্মায় সমস্ত বস্তুর জ্ঞানের যে প্রত্যাদেশ হয়, তাই হলো জৈনমতে অতীন্দ্রিয় প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ কেবল আত্মার ওপর নির্ভরশীল। অপূর্ণাঙ্গ বা বিকল এবং পূর্ণাঙ্গ বা সকল অতীন্দ্রিয় প্রত্যক্ষ। অপূর্ণাঙ্গ অতীন্দ্রিয় প্রত্যক্ষ আবার 2 প্রকার: অবধি এবং মনোপর্যায়। অবধি হলো ইন্দ্রিয় নিরপেক্ষ সংবেদনশীল বস্তুর প্রত্যক্ষ। মন বা আত্মা যখন কর্মবন্ধন থেকে মুক্ত হয়, তখন অবধি জ্ঞান হয়ে থাকে। যথার্থ সংজ্ঞা, যথার্থ বিশ্বাস এবং যথার্থ আচরণের মাধ্যমে এই জ্ঞান লাভ করা যায়। এই প্রত্যক্ষ হলো দূরবর্তী সংবেদনশীল বস্তুর সংজ্ঞাজাত প্রত্যক্ষ। অন্যদিকে মনোপর্যায় হলো টেলিপ্যাথির দ্বারা প্রাপ্ত অন্য মনের পদ্ধতি সম্পর্কিত জ্ঞান। পূর্ণাঙ্গ অতীন্দ্রিয় প্রত্যক্ষ অন্যদিকে হলো সকল প্রকার দ্রব্য এবং অসংখ্য দৃষ্টিকোণ থেকে এই সব দ্রব্যের ধরন সম্পর্কের সর্বজ্ঞের জ্ঞান। মুক্ত আত্মার পক্ষেই এই জ্ঞান লাভ করা সম্ভব। জৈন দর্শন স্বীকৃত দ্বিতীয় যে প্রমাণ, সেটি হলো স্মৃতি। স্মৃতি হলো পূর্ব প্রত্যক্ষিত কোনো বস্তুর পূর্ববিন্যাসকে অপরিবর্তিতভাবে পুনরুদ্রেক করার মাধ্যমে অর্জিত জ্ঞান। স্মৃতি হলো আত্মার একটি বিশেষ শক্তি। জৈন দার্শনিকদের মতে স্মৃতির উৎপত্তি পূর্ববর্তী প্রত্যক্ষ নির্ভর, এবং স্মৃতি আত্মায় এর পূর্ববর্তী বিন্যাস থেকে উৎপন্ন হয়। কিন্তু স্মৃতি তার বস্তুকে জানার জন্য পূর্ব প্রত্যক্ষের ওপর নির্ভর করে না। যেহেতু স্মৃতি পূর্ব প্রত্যক্ষিত বস্তুর যথার্থ প্রকৃতি যথার্থভাবে নির্ধারণ করতে পারে, সেহেতু স্মৃতি একটি স্বতন্ত্র প্রমাণ বলে জৈনরা স্বীকার করেছে। তৃতীয় যে প্রমাণ স্বীকৃত হয়েছে সেটি হচ্ছে প্রত্যভিজ্ঞা। প্রত্যভিজ্ঞা হলো প্রত্যক্ষ ও স্মৃতির দ্বারা উৎপন্ন একটি যৌগিক জ্ঞান। প্রত্যভিজ্ঞার দ্বারা একটি বস্তুর অভিন্নতা, সাদৃশ্য, পার্থক্য, আন্তঃসম্পর্ক এবং বস্তু ও তার চিহ্নের সম্পর্ক উপলব্ধি করা যায়। জৈন দার্শনিকদের মতে প্রত্যভিজ্ঞা হলো একটি স্বতন্ত্র প্রমাণ। উপমান হলো প্রত্যভিজ্ঞার অন্তর্ভুক্ত। তর্ক বা আরোহ অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্যে, সাধ্যপদ ও মধ্যপদের মধ্যে ব্যাপ্তি সম্পর্কের যে জ্ঞান, তাই হলো আরোহ বা তর্ক। এই জ্ঞান সাধ্য বা পক্ষপদের সহ উপস্থিতি বা অন্যই ব্যাপ্তির দ্বারা সাধিত হতে পারে, আবার এই দুইয়ের সহ অনুপস্থিতি অর্থাৎ ব্যতিরেকী ব্যাপ্তির দ্বারাও সাধিত হতে পারে। তর্ক প্রমাণ সাধ্যপদের দ্বারা হেতু বা মধ্যপদের সর্বজনীন উপস্থিতিকে নির্দেশ করে থাকে। এর পরবর্তী প্রমাণ হচ্ছে অনুমান বা অবরোহ। অনুমান বা অবরোহ হলো হেতু বা মধ্যপদের জ্ঞান থেকে সাধ্যপদের জ্ঞান নির্দেশ করা। অনুমান তর্ক নির্দেশিত ব্যাপ্তির উপর নির্ভরশীল।
এতে সাধ্য, পক্ষ ও হেতু বা মধ্য এই তিনটি পদ থাকে। সাধ্যপদের সঙ্গে অবিচ্ছিন্নভাবে সংযুক্ত পদই হেতু বা মধ্যপদ। সাধ্যপদের উপস্থিতি ও অনুপস্থিতির সঙ্গে মধ্যপদের উপস্থিতি এবং অনুপস্থিতি সংযুক্ত থাকে। জৈন স্বীকৃত শেষ প্রমাণ হলো শব্দ বা আগম। শব্দ বা আগম হলো বিশ্বস্ত বা আপ্ত ব্যক্তির নির্দেশিত জ্ঞান। যে বাক্যের দ্বারা শব্দ জ্ঞান প্রকাশিত হয় সেই বাক্যের অন্তর্গত পদসমূহ তাদের প্রাকৃতিক ব্যক্তার্থের ক্ষমতা ও প্রথা অনুসারে তাদের বস্তুকে নির্দেশ করে থাকে। যিনি জ্ঞানের বস্তুগুলি যেভাবে আছে যথার্থ অর্থে ঠিক সেইভাবেই সেগুলিকে জানেন এবং তার ধারণা সঠিকভাবে প্রকাশ করতে পারেন, তিনিই আপ্তপুরুষ বা বিশ্বস্ত ব্যক্তি। এইরূপ ব্যক্তির বচন বস্তু বা পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। বস্তু প্রকৃতির তা কখনোই বিরোধী হয় না। জৈন মতে শব্দ প্রমাণ দুই প্রকার, লৌকিক এবং লোকোত্তর। জনক ও অন্যান্য ব্যক্তির দ্বারা উচ্চারিত শব্দ হল লৌকিক এবং তীর্থঙ্করদের দ্বারা উচ্চারিত শব্দ হল লোকোত্তর। জৈন দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করেন না, এই জন্য এই দর্শন তীর্থঙ্করদের প্রামাণ্যে কিন্তু বিশ্বাসী, কারণ তীর্থঙ্কররা তাদের মতে পূর্ণতা অর্জন করেছেন এবং তীর্থঙ্কররা হলেন সর্বজ্ঞ। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম জৈন দর্শন এবং জৈন জ্ঞানবিদ্যা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। মনোযোগ সহকারে বারংবার তোমরা দেখো, তোমাদের কাজে লাগবে। বন্ধুদের মধ্যে আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। এর মেম্বারশিপ তোমরা নাও, আর কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও তোমাদের আর কি বিষয়ে আলোচনা চাই। আজকের মতো জৈন দর্শন এবং জৈন জ্ঞানবিদ্যা সম্পর্কে আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করলাম।